হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা সোমালিয়া কিভাবে ধ্বংস হয়েছিল বা কিভাবে কলাপস করেছিল সেই সিনেমা সম্পর্কে জানতে চলেছি। তো যাই হোক, এই সিনেমাটা তৈরি করেছে হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং এই সিনেমাটির নাম হচ্ছে এসকেপ ফ্রম মগাডিশু। মগাডিশু হচ্ছে সোমালিয়ার রাজধানীর নাম আর কি। তো যাই হোক, সিনেমাটি রিলিজ পেয়েছিল 2021 সালে এবং এই সিনেমাটির IMDb রেট কত জানো? 10/7। এবং বাস্তব ঘটনার উপর নির্মিত এই অসাধারণ সিনেমাটি বক্স অফিসে অনেক ভালো করেছিল, আয় করেছিল প্রায় 350 কোটি টাকার উপরে। আর আমি অলরেডি যেমন বলেছি যে সোমালিয়া কিভাবে ধ্বংস হয়েছে, মানে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, সেটা এই ভিডিওতে আমরা জানতে পারবো এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে এটি। তবে আমি কতখানি বোঝাতে পারবো এটা আমি নিশ্চিত নই, কারণ সবগুলো মানুষের চেহারা প্রায় একই রকম। তোমাদের নাম মনে রাখা কষ্ট হবে, যার জন্য আমি চেষ্টা করবো যত সহজভাবে তোমাদের সিনেমাটি বোঝানো যায়। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে, আর তারপর যেটা করা ওইটাই করবে। তো বিজ্ঞাপন থাকলে প্লে হচ্ছে, না থাকলে তোমরা সরাসরি মূল ভিডিওতে যাচ্ছ। গাইস, তুমি এমন একটা গেম খুঁজছো যেটা খেলে তুমি স্যাটিসফাইড হবে প্লাস রেজাল্টও পাবে, আর তুমি তোমার ব্রাউজারে কি কমপ্লিটলি ইউজ করতে পারো। এটা একটা সিম্পল ইফেক্টিভ সিক্রেট। আর এই গেমে তুমি তোমার ট্র্যাক হিস্ট্রিতে অ্যাকশন করতে পারবে, আর তুমি যদি খুব বেশি গ্রিডি হয়ে থাকো তাহলে এটা তোমার রেজাল্টে ইফেক্ট করতে পারে। আর ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করলে এবং আবার চেষ্টা করলে তুমি একটা ডিফারেন্ট রেজাল্ট পাবে। আর এই জন্যই অনলাইন গেমিংটা হচ্ছে একটা লাইফ হ্যাকের মতো। এটা এমন একটা মজার একটা এক্সপিরিয়েন্স যেটা তোমাকে অন্য ধরনের একটা অনুভূতি দিবে। তো কৌতূহলী থাকো এবং অলওয়েজ চেষ্টা করো তোমার নলেজকে আরো বুস্ট করার জন্য। আর যে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে তুমি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারো। তো কিসের জন্য অপেক্ষা করছো? তো তুমি চাইলে তুমি তোমার কিন্তু গেমিং এক্সপিরিয়েন্সকে বাড়াতে পারো। আর আমাদের যে প্রোমো কোড random7 এটা ব্যবহার করতে কিন্তু ভুলো না। এটা ব্যবহার করলে আমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে তার জন্য তুমি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে বোনাস পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং 250টা ফ্রি স্পিনও পেতে পারো সাইন আপের সময়। তো মোস্ট ভিডিওর সাথে সেভ থাকো এবং দেখো কি ম্যাজিক ঘটে। তবে যে বিজ্ঞাপনে আসুক না কোনো, তোমরা জেনে বুঝে শুনে তারপর সেখানে যাবে। তো যাই হোক, বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো যাই হোক, যেমন বলেছি যে সোমালিয়া কিভাবে ধ্বংস হয়েছে সেই সিনেমাটা আমরা দেখবো। আর এই সিনেমাটা যেহেতু নির্মাণ করেছে সাউথ কোরিয়া, তো বুঝতেই পারছো এই সোমালিয়ানদের ধ্বংসের সাথে সাথে সাউথ কোরিয়ারও নিজস্ব কোন একটা কাহিনী রয়েছে। মানে সোমালিয়াতে যখন দাঙ্গা শুরু হয় আল কায়দার সমর্থিত বিরোধী দল বনাম সরকার দলের সাথে, তখন দক্ষিণ কোরিয়ান কিছু রাষ্ট্রদূতরা ওই দেশে আটকে গিয়েছিল। আর তারা কিভাবে সোমালিয়া থেকে দক্ষিণ কোরিয়াতে ফেরত আসে সেই সম্পর্কে আমরা এখানে জানবো। তো যাই হোক, সময়টা চলছিল হচ্ছে 1991 সাল, আর জায়গাটা হচ্ছে সোমালিয়ার ক্যাপিটাল মগাদিশো। তো এখানে নিগ্রোদের রাজত্ব চলে, টোটাল সব কৃষ্ণাঙ্গ। এবং এই দেশটা গরিব হওয়ার কারণে আমেরিকা বা রাশিয়ানদের খুব একটা বেশি ইন্টারেস্ট নেই। তবে আমেরিকার ইন্টারেস্ট তো অবশ্যই কিছুটা আছে, কারণ আমেরিকার কোন দেশের উপর ইন্টারেস্ট নেই, বাট এখানে যে ঝামেলা হয় তার সাথে আমেরিকার কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে ইদানিং কোরিয়ানরা খুব আসছে, সাউথ কোরিয়ানরা এবং নর্থ কোরিয়ানরা দুজনরাই খুব আসছে, এবং দুই দেশের রাষ্ট্রদূতরাই সোমালিয়ার যে প্রেসিডেন্ট তার সাথে সম্পর্ক করার চেষ্টা করছে। এর কাউন্টার হচ্ছে তখনও দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া জাতিসংঘের সদস্য হতে পারেনি। তো এই কারণে তাদের সোমালিয়ার ভোটের প্রয়োজন। আর এখানে একটা মজার ফ্যাক্ট বলি, সোমালিয়া কিন্তু 1960 সাল থেকে জাতিসংঘের একটা সদস্য দেশ, যেখানে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া কিন্তু 1991 সালেও সোমালিয়া গিয়ে দৌড়াদৌড়ি করছে ওদের ভোটের জন্য। তো বুঝতেই পারছো ওই সময় সোমালিয়ার অবস্থা কোন অবস্থানে ছিল, মানে এখনকার চেয়ে অনেক ভালো ছিল আর কি। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাই দক্ষিণ কোরিয়ার যে রাষ্ট্রদূতরা ছিল তারা যে কোনো মূল্য, অনেক টাকা দিয়ে, গিফট দিয়ে, যে কোনো ভাবে সেখানকার লোকজন এবং সরকারকে খুশি করতে চায় যাতে ওই দেশের সমর্থন তারা পেতে পারে। কিন্তু তাদেরই আইডিয়া ছিল না যে সরকারকে ওরা পটাতে যাচ্ছে ওই সরকারই হয়তো থাকবে কিনা তার গ্যারান্টি নেই। তো এরপর আমাদের হ্যান নামের একজন সাউথ কোরিয়ার রাষ্ট্রদূতকে দেখানো হয় যে সোমালিয়ার জাতীয় ইউনিভার্সিটির বাইরে একটা ব্রিফকেস হাতে দাঁড়িয়েছিল এবং মিডিয়ার লোকজনদের জন্য ওয়েট করছিল যাতে বলতে পারে যে সোমালিয়ার গরিব মানুষদের জন্য তারা অনেক কিছু করছে। আর অন্যদিকে আমরা সাউথ কোরিয়ার কাউন্সিলরকে দেখি, মানে ওই রাষ্ট্রদূতকে যে হেল্প করবে, সেকেন্ড ইন কমান্ড, সে মাত্রই সোমালিয়াতে ল্যান্ড করেছে। আর সে গিয়ে দেখা করবে হচ্ছে হ্যান নামে ওই লোকটার সাথে, ওই রাষ্ট্রদূতের সাথে, কারণ তার হাত দিয়ে কিন্তু দক্ষিণ কোরিয়ার সরকার দামি দামি জিনিস, টাকা পয়সা পাঠিয়েছে সরকারকে গিফট করার জন্য। তো এই কাউন্সিলর একটা জায়গায় যায় যেখানে রাষ্ট্রদূতের আসার কথা ছিল, কিন্তু অনেক সময় হয়ে যায় কিন্তু রাষ্ট্রদূত আর আসে না। তো তখন অনেক রেগে যায়, অনেক যাইছে তাই করে, আর ওর হাতে তো জানে অনেক দামি দামি জিনিস রয়েছে, এখানকার প্রেসিডেন্টকে গিফট করবে। কিন্তু ফাইনালি রাষ্ট্রদূত আসে এবং কাউন্সিলরকে দেখে খুব খুশি হয়ে যায় এবং বলে, তুই আমার বাপের কাজ করেছিস ভাই, এই জিনিসগুলো প্রেসিডেন্টকে দিতে পারলে না প্রেসিডেন্ট পটে যাবে। তো এরপর তারা সবাই করে কি গাড়িতে বসে পড়ে প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য, কারণ প্রেসিডেন্টের সাথে তারা মাত্র 20 মিনিট কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তার মধ্যে তাদের কথা বলতে হবে। কিন্তু মাঝপথে তাদের উপর কিছু ভয়ঙ্কর লোকেরা আক্রমণ করে, মানে ওই দেশের বিদ্রোহীরা আক্রমণ করে। তবে বিদ্রোহী না কি এটা আমরা পরে জানতে পারবো, এবং ওদের কাছে যত জিনিসপত্র ছিল সব ছিনিয়ে নেয় এবং এরপর রাষ্ট্রদূতকেও বাইরে আসতে বলে। আর তারপর সেই ব্যাগটা, যে ব্যাগটা ওরা প্রেসিডেন্টকে গিফট দিতে চেয়েছিল, যার ভেতরে প্রচুর মূল্যবান হীরা, টাকা পয়সা ছিল, সেগুলোও নিয়ে যায়। আর তখন রাষ্ট্রদূত বলে, শালার আমও গেল ছালাও গেল, কিন্তু তারপর আমাদের প্রেসিডেন্টের সাথে দেখা করতে হবে, আমাদের হাতে কিছু নেই কিন্তু কথাই তো পটাতে পারি আমরা, তা না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে, কারণ অনেক কষ্টে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তো এই জন্য রাখারে কি ওই ভাঙা গাড়ি রেখে হেঁটে হেঁটে ওইদিকে যেতে থাকে। বাট ওখানে পৌঁছানোর পর জানতে পারে যে প্রেসিডেন্টের মিটিং
মিটিং থেকে অনেক আগে বের হয়ে গিয়েছে। তো এরপর তারা প্রেসিডেন্টের সেক্রেটারির সাথে দেখা করে এবং তার হাতে পায়ে ধরে কিছু সময় আমাদের দাও যাতে আমরা কথা বলতে পারি প্রেসিডেন্টের সাথে। বাট তখনই হ্যানের নজর পড়ে নর্থ কোরিয়ান রাষ্ট্রদূতের উপর, আর হ্যান তখন বুঝে যায় তার মানে আমাদের উপর যে আক্রমণটা করিয়েছে এটা অবশ্যই নর্থ কোরিয়ান রাষ্ট্রদূত করিয়েছে, কারণ নর্থ কোরিয়া কখনোই চায় না যে সাউথ কোরিয়া জাতিসংঘের মেম্বার হোক। আর এখানে লক্ষ্য সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়ার সম্পর্ক কখনোই কোনোদিন ভালো ছিল না। আর এর পরের সিনে আমরা কিছু বস্তির ছেলে মেয়েদের দেখতে পাই, আর তাদের মধ্যে সেই লোকেরা ছিল যারা একটু আগে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের ব্যাগ চুরি করেছিল। আর এখানে আমরা দেখি নর্থ কোরিয়ার একজন লোক আসে, আর এটা হচ্ছে আবার নর্থ কোরিয়ার কাউন্সিলর। তো যাই হোক, এটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যানের সন্দেহ মানে কোরিয়ান রাষ্ট্রদূতের সন্দেহই সত্য যে ছিনতাইটা উত্তর কোরিয়ার লোকজনই করিয়েছিল। তো যাই হোক, ওই নর্থ কোরিয়ান কাউন্সিলর করে কি ওদের অল্প কিছু খাবারের জিনিস দেওয়ার টাকা দেয়, তার বদলে ওই মহামূল্যবান ব্যাগটা নিয়ে নেয় আর ওদের আইডিয়া নেই ব্যাগের মধ্যে কি রয়েছে। আর এদিকে যখন রাষ্ট্রদূত বাসায় আসে তখন তার ওয়াইফ তার গাড়িতে গুলির নিশানা দেখে তো ভয় পেয়ে যায় এবং চিন্তা করে এইগুলি যদি আমার হাজবেন্ডের ওই জায়গায় লাগতো তাহলে কি হতো। মানে ওই জায়গা বলতে মাথার কথা বলেছি আমি আর কি, কিসের মাথা তা কিন্তু আমি বলিনি। তো যাই হোক, এরপর সে ড্রাইভারকে দেখে যার মাথায় আঘাত লেগে গিয়েছিল। তো এরপর সে তাকে কিছু খাবারের জিনিস দেয় এবং আরাম করতে বলে, কিন্তু ভেতরে বসে কোরিয়ান রাষ্ট্রদূত হ্যান এটা ভেবে টেনশন করছিল সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। কোরিয়ান সরকারের কাছে মুখ দেখাবো কিভাবে, আমার তো চাকরিও চলে যেতে পারে, আমাকে তো দেশদ্রোহ বলা হতে পারে যেগুলো হয়তো আমি মেরে দিয়েছি, নাটক বানিয়েছি। কিন্তু তখন ওর যে কাউন্সিলর সে বলে আমার তো মনে হয় যে আমাদের নিজেদের মধ্যে কেউ তথ্য লিক করেছে। তো রাষ্ট্রদূত তখন বলে না, নিজেদের মধ্যে কেউ করায়নি, কিন্তু আমি শিওর নর্থ কোরিয়ার লোকজন আমাদের উপর নজর রাখছিল, ওরা এটা করিয়েছে, কিন্তু আমাদের প্রমাণ দরকার যাতে আমরা আমাদের সরকারকে এটা জানাতে পারি। আর তখনই ওদের কাছে সাউথ কোরিয়ার থেকে বিদেশি মন্ত্রীর কল আসে, ফরেন মিনিস্টারের কল আসে। বাট ওরা তো এখানে সফল হয়নি, তো ওরা কেউ কথা বলতে চায় না, কেউ কথা বলতে সাহস পায় না। তো এর জন্য ফোন রিসিভ করার পরে কি একবার ফ্যান নিয়ে আসে, একবার শব্দ করে মানে ব্যাড কানেকশনের নাম করে কলটা কেটে দেয়, কারণ জানে এখন তারা তো সেই লেভেলের বকা খাবে। তো মোটামুটি ভালোই বুঝতে পেরেছে যে ওই সময় সোমালিয়া দেশটার গুরুত্ব কতখানি ছিল আফ্রিকাতে। নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মতো দেশ যাদের এখন বর্তমানে পৃথিবীতে অনেক প্রভাব, নর্থ কোরিয়াকে দেখে কিন্তু সবাই ভয় পায়, সাউথ কোরিয়া ভয় পায়। আবার সাউথ কোরিয়াও কিন্তু টাকার দিক দিয়ে অনেক উপরে, কিন্তু ওরা দৌড়াচ্ছে সোমালিয়ার পেছনে। তো ওই সময় কতখানি অবস্থান ছিল সোমালিয়ার আফ্রিকাতে। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে পারি সাউথ কোরিয়ান কাউন্সিলর করে কি একটা লোকের সাথে দেখা করতে যায় যে একটা নিউজ রিপোর্টার ছিল, আর সে আমেরিকান একজন নিউজ রিপোর্টার। এবং সে বলে কয়েকদিন আগে আমি সোমালিয়ার এইড মিনিস্টারের ইন্টারভিউ নিয়েছি আর তার কাছে আমি কিছু ছবি পেয়েছিলাম। আর ছবিগুলো দেখে কাউন্সিলর খুশি হয়ে যায়, কারণ নর্থ কোরিয়ান যে এইড মিনিস্টার ছিল, এইড মিনিস্টার বলতে এখানে বোঝানো হয়েছে হেল্প করতে এসেছে এরকম কোনো কিছু আর কি, এটা খাদ্য বস্ত্র চিকিৎসাতে হতে পারে। তো ওর সাথে সোমালিয়ান কিছু লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে যারা অবশ্যই আর্মি না। তো সে তো খুশি হয়ে যায় এটা দেখে এবং এই ছবি দিয়ে বলে এটা দিয়ে তো আমি নর্থ কোরিয়াকে ভাসাতে পারবো এবং সোমালিয়ান প্রেসিডেন্টকে আমি খুশি করতে পারবো। তো তুমি আমার একটা কাজ করো, এই ছবি দিয়ে একটা নকল নিউজ ছাপিয়ে দাও যেখানে লেখা থাকবে নর্থ কোরিয়ার সরকার বিদ্রোহীদের হাতিয়ার সাপ্লাই করছে এবং তাদের এইড দিচ্ছে এবং তাদের দিয়ে দাঙ্গা করাচ্ছে, আর এর ফলে দেশের মানুষের জীবন চলে যাচ্ছে। তো যাই কথা সেই কাজ, এই নিউজকে ব্যবহার করে অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত হ্যান করে কি সেই লোকের কাছে যায় যে প্রেসিডেন্টের জন্য স্পিচ লেখে, মানে প্রেসিডেন্ট যে ভাষণটা দেবে সেটা লেখে, আর তাকে ওই নিউজ পেপারটা দেখায় যেটাতে সে ওগুলো ছাপিয়েছে। তো এটা দেখে তো ওই লোকটা চমকে যায়, আর তখন রাষ্ট্রদূত বলে তুমি কি বুঝতে পারছো তোমরা কত বিপদে রয়েছো, তো এই জন্য তুমি প্রেসিডেন্টের সাথে আমাকে দেখা করিয়ে দাও, দেখবে সাউথ কোরিয়া তোমাদের সাথে রয়েছে। কিন্তু এই শালাও ছিল অনেক বড় ঘুষখোর, আর সে হ্যানকে বলে আমার ছেলে আমেরিকা পড়াশোনায় করছে, তো আমার ছেলে যাতে $50,000 স্কলারশিপ পায়, চিন্তা করে 50 লাখ টাকা যাচ্ছে ওই সময় 91 সালে, সেই ব্যবস্থা তুমি করো, আমি দেখছি, আমি তোমাকে প্রেসিডেন্টের সাথে দেখা করিয়ে দেবো। কিন্তু হ্যানের কাছে কি কোনো টাকার আছে, উল্টো যে টাকা দিয়েছিল সাউথ কোরিয়ার সরকার এটাও তো হারিয়ে ফেলেছে, আর সরকারের কাছে আর তো টাকা চাওয়ার মুখও নাই। আর তখনও নজর যায় হচ্ছে নর্থ কোরিয়ার অ্যাম্বাসেডরের উপর, রাষ্ট্রদূতের উপর, এবং ওর কাছে মনে হয় যে ওরা ওদের টাকাগুলো নিয়ে সরকারকে দিয়েছে এবং উল্টো এই প্রেসিডেন্টের স্পিচ রাইটারকেও কিনে রেখেছে। তো এই জন্য সে তাদের কাছে যায় এবং তাদের কাছে বলে যে রাজনৈতিক খেলা যদি খেলতে চান এই রাজনৈতিক খেলা সৎভাবে আপনাদের খেলা উচিত। কিন্তু তখন ওই নর্থ কোরিয়ান লোকেরা করে কি ওই ফেক নিউজ পেপারটা দেখে এবং বলে তোমরাও তো ভাই খুব একটা সৎ না, এই যে আমাদের নামে মিথ্যা ছাপিয়েছো। তো রাষ্ট্রদূত হ্যান তখন চুপ হয়ে যায়, আর তখনই হুট করে বাইরে থেকে কিছু আওয়াজ আসতে শুরু করে, আর সেখানকার দরজা খুললে তো ওদের মুখ হাওয়া হয়ে যায়, কারণ পুরো দেশে ইমার্জেন্সি অবস্থা শুরু হয়েছে এবং সরকার 144 ধারা জারি করেছে এবং রাস্তায় যে থাকবে তাদেরকে শুট আউটের অর্ডার দিয়েছে। এজন্য পুলিশ আর্মি নেমে গিয়েছে, প্রকাশ্যে সবাইকে মারছে এবং কারফিউ জারি করা হয়েছে যে যেখানে রয়েছে সেখান থেকে বেরোতে পারবে না, এক চুলো সরতে পারবে না। তবে তারপরেও হ্যান যেহেতু বিদেশি সে কোনো রকমে মনে করো তার রাষ্ট্রদূতের বাড়িতে ফিরে আসে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, একটা দেশে যখন সিভিল ওয়ার হয়, সিভিল ওয়ার মানে হচ্ছে নিজেরা নিজেরা লড়াই করা, সরকারি দল বিরোধী দল বা নিজেরা নিজেরা লড়াই করা, তখন দুই দলই চায় হচ্ছে পুরো দুনিয়ার মানুষ আমাদের পক্ষে থাকুক, ওরা কোনো দেশকেই বিলা বানাতে চায় না। তো এর জন্য ওদের উপর খুব একটা আক্রমণ করতে চাইবে না আর কি। তবে তারপরেও হ্যানের স্ত্রী খুব চিন্তিত ছিল, আর তখন ওদের দরজায় কেউ নক করে, আর গেট খোলারা দেখে যে ওদের ড্রাইভার সোমা ছিল আর সে অনেক আহত, গুলি খেয়েছে। তো এর জন্য হ্যানের ওয়াইফ দ্রুত ওকে ভেতরে আসতে বলে, তার চিকিৎসা করার চেষ্টা করে, কিন্তু তখন তারা খেয়াল করে যে ওর গলার মধ্যে সেই র্যাবেল দলের মানে বিদ্রোহী দলের সিম্বলের স্কার্ফ রয়েছে। তো ওকে রাখা মনে করে যে মারাত্মক একটা বিপদ, সরকার পেলে তো ওদেরকে মেরে ফেলবে, যে সাউথ কোরিয়া সরকারের বিরুদ্ধে কাজ করছে, উল্টো
হয়ে যাবে সবকিছু। আবার তখনই সোমালিয়ান পুলিশও ওদের বাড়ি চলে আসে এবং ওরা বলে যে আমরা দেখেছি একটা বিদ্রোহী তোমাদের বাড়িতে ঢুকেছে। কিন্তু তখন সেখানে চলে আসা হচ্ছে কাউন্সিলর এবং সে পুলিশদেরকে বলে ভাই এটা কোরিয়ান প্রপার্টি, তোমরা ইচ্ছে করলে তো ভেতরে ঢুকতে পারবে না। তো পুলিশেরও এখানে রুলস ফলো করে সেখান থেকে চলে যায়, মানে প্রত্যেক দেশের কিছু রুলস রয়েছে। আর তারা চলে এগুলো জানতে পারে যে হ্যান্ড করেছে কি পেছনে দরজা দিয়ে পালিয়েছে, কিন্তু শালা পালাতে পালাতে গিয়ে পুলিশের সামনেই পড়ে এবং পুলিশ ওকে দেখতেই গুলি করে মেরে দেয় এবং সেখানেই সোমার মৃত্যু হয়ে যায় এবং লাশ পুলিশ সেখানেই রেখে চলে যায়, মানে লাশটা পর্যন্ত দাফন কাফন করার কোনো সুযোগ নাই। আর এখানে উল্লেখ্য সোমালিয়া প্রায় 100% মুসলিম সুন্নি কান্ট্রি। তো যাই হোক সোমালিয়ার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে আর সকাল হতেই বিদ্রোহীরা পুরো শহরে টেমপ্লেট ছড়িয়ে দেয় যেখানে লেখা ছিল সরকারের বিরুদ্ধে তারা বিদ্রোহ শুরু করেছে, কারণ সরকার বিদেশ থেকে যেসব এইড গুলো পায় সেগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেয় না, বরং নিজেদের পকেট ভারী করে। আর এর পরের দিন এই সোমালিয়াতে যত দেশের রাষ্ট্রদূত ছিল সবগুলো রাষ্ট্রদূতকে ফ্যাক্স করে বিরোধীরা এই নোটিশ পাঠায় যে যদি তারা প্রেসিডেন্টকে একটু সাহায্য করে তাহলে তাদের এম্বাসি এবং তাদের লোকজনদেরকে পুলিয়ে দিবে এবং তাদেরকে সাহায্য করতে হবে বিদ্রোহীদের জেনারেলকে। তো এটা শুনে তো সকল এম্বাসির বা সকল রাষ্ট্রদূতের ঘাম ছুটে যায়। আবার এদিকে হ্যান তার পরিবারের জন্য চিন্তা করতে থাকে আর এই জন্য সে তার ওয়াইফকে বলে দেখো তোমার উচিত তুমি কালকের ফ্লাইটেই কোরিয়া চলে যাও, দেশের অবস্থা আরো খারাপ হবে। কিন্তু তার ওয়াইফ মানা করে দেয় যে তোমাকে একা রেখে এখানে আমি যাবো না, গেলে সবাই একসাথে যাবো। তো এর জন্য হ্যানও সিদ্ধান্ত নেয় সেও চলে যাবে, দরকার নাই তোর দেশের ভোটের। কিন্তু ওরা যখন টিকিট নিতে যায় জানতে পারে যে বিমানবন্দরই তো বন্ধ হয়ে গিয়েছে, না এই দেশে কেউ ভিতরে আসতে পারবে না বাইরে যেতে পারবে, কারণ বিদ্রোহীরা সকল জায়গায় হামলা শুরু করে দিয়েছে। এমনকি বিদ্রোহীরা এখন রাষ্ট্রদূতদের ভবনেও হামলা করা শুরু করে দিয়েছে বিভিন্ন দেশে। তো সেই হিসাবে দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূতদের ভবনেও হামলা হয়েছে। তো হ্যান করে দ্রুত প্রথমে তার লোকজনদেরকে সামলায় এবং যত সরকারি ডকুমেন্টস রয়েছে, সরকারের সাথে যত ডকুমেন্টস রয়েছে সব পুরানো শুরু করে, যাতে এসব তথ্য বিদ্রোহীদের হাতে না যায় এবং কোরিয়ার কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয়। আর এরপর হ্যান যে ব্যালকনিতে দাঁড়ায় এবং সে দেখে একটা বুড়ি মহিলা এই বিদ্রোহীদের মধ্যে পড়েছে এবং তার কান্না কেউ শুনছে না, লাখো মানুষের ভিড়ে দাঁড়িয়ে সে একলা কাঁদছিল। মানে বুঝতেই পারছো এখানে যারা দাঙ্গা করছে বা যারা সরকারি দল তারা আসলে কেউই সাধারণ মানুষের পক্ষে না, তারা জাস্ট নিজেদের পক্ষে নিজেদের সাথে লড়াই করছে, নিজেদেরকে বাঁচাতে লড়াই করছে। তো যাই হোক কোরিয়ান এম্বাসির সবাই তো ভয় পেয়ে যায়, কারণ বাকি সব দেশের এম্বাসির লোকজন আগে চলে গিয়েছে, এখানে শুধুমাত্র কয়েকজনই রয়েছে। তো তখন কোরিয়ান রাষ্ট্রদূত হ্যান বলে তার মানে আমাদের এখন পুলিশের সুরক্ষা দরকার, তো এর জন্য আমাদেরকে সোমালিয়ান চিফের সাথে কথা বলতে হবে। তো এরপর কাউন্সিলর যখন হেডকোয়ার্টারে ঢুকতে যায় তখন তার সাথে দেখা হয় সেই পুলিশ অফিসারের যে পুলিশ অফিসারকে সেদিনকে সে বাসায় ঢুকতে দেয়নি, যে এটা কোরিয়ান প্রপার্টি। তো আজকে সে অফিসার মনে করো যে সেটা প্রতিশোধ নেয়, ওকে ভিতরে যেতে দিচ্ছিল না। কিন্তু তখন কাউন্সিলর কন বাইরে এসে বলে দেখো তুমি যদি আমাকে গুলি করে মারতে চাও এখনই মেরে ফেলো, সমস্যা নেই, কিন্তু একটা কথা খেয়াল রেখো আমাকে যদি গুলি করে মারো যদি তোমাদের সরকার টিকেও থাকে সাউথ কোরিয়ায় কিন্তু তোমাদের সরকারের পেছনে লাগবে, আর যদি তোমাদের সরকার পড়ে যায় আমাদের কাছে যেসব ডকুমেন্টস রয়েছে তোমাদের সরকার নিয়ে বা তোমার রিপোর্ট তো অবশ্যই রয়েছে আমাদের কাছে, পুলিশে কে কে ছিল আর্মিতে কে কে ছিল সেগুলো তো আমরা বিদ্রোহীদের দিয়ে দেবো, তারপর তোমার কি হবে সেটাও ভালো মতো জানো। তো এই জন্য সবচেয়ে ভালো হবে আমরা দুজনেই বাঁচি, তুমি আমার কাছ থেকে টাকা নাও আর আমাদের নিরাপত্তা দাও। তো পুলিশ অফিসার তখন রাজি হয়ে যায় আর তখন কাউন্সিলর পুলিশদের আনিয়ে কোরিয়ান এম্বাসির বাইরে দাঁড় করিয়ে দেয়, কিন্তু তাদের বেশিক্ষণ এখানে থাকা যাবে না, যে কোনো ভাবে এখান থেকে বের হতে হবে। তো এই জন্য পরের দিন এয়ারপোর্টে গিয়ে তারা একজন স্টাফের সাথে কথা বলে এবং সে তাদেরকে বলে কোরিয়া যাওয়ার কোনো ফ্লাইট নেই। কিন্তু তখন সে বলে তাহলে আমাদের কেনিয়ার এম্বাসির সাথে কথা বলতে দিন, আপনাদের পার্শ্ববর্তী দেশ কেনিয়াতে চলে যাই, কিন্তু এই সুযোগও তারা পায় না। তো তখন কোরিয়ান এম্বাসির সবাই বুঝতে পারে তারা অনেক বড় বিপদে পড়ে গিয়েছে। আবার ওদিকে নর্থ কোরিয়ার যে রাষ্ট্রদূতরা এসেছিল সোমালিয়ার প্রেসিডেন্টকে পটাতে তারাও এয়ারপোর্টে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়, কিন্তু মাঝপথে তাদেরকে থামিয়ে দেওয়া হয় কারণ এয়ারপোর্টে যাওয়া ব্যান হয়ে গিয়েছে, চারিদিকে আগুন জ্বলছে, ডেঞ্জারাস অবস্থা। তো এরপর রাত হয়, পুরো শহরে আগুন, চারিদিকে হাঙ্গামা, মানুষের লাশ পড়েছিল, গাড়ি জ্বলছিল। আর এরপর আমরা জংকে দেখি যে নর্থ কোরিয়ার ছিল আর সে করে ওই লোকটার সাথে কন্ট্যাক্ট করে, মানে সেই সোমালিয়ানের সাথে কন্ট্যাক্ট করে যাকে ইউজ করে সে কোরিয়ান রাষ্ট্রদূত হ্যানের ব্যাগটা চুরি করিয়েছিল এবং ওকে বলে যে তুমি আমাকে প্রোটেকশন দেবে, ঠিক যেভাবে সাউথ কোরিয়ানরা পুলিশ এনেছিল। কিন্তু ওই ছেলেরা আসার পর করে কি উল্টো ওদের উপরে আক্রমণ করে, মানে এরাও বিদ্রোহী ছিল এবং এরা চিন্তা করে ওদের কাছ থেকে যা নেওয়া যায়। ওরা করে কি ওদের কাছে যত টাকা পয়সা মূল্যবান জিনিস ছিল সব ছিনিয়ে নেয়, একটা মেয়েকে রেপও করে। কিন্তু জং যখন সেটা প্রতিবাদ করে উত্তর কোরিয়ার কাউন্সিলর তখন ওকে অনেক মারে। আর আমি আবারও বলছি যেটা মার খেলো ও কিন্তু জং, ও কিন্তু রাষ্ট্রদূত না, ও হচ্ছে কাউন্সিলর। তো যাই হোক এরপর ওরা এখান থেকে চলে যায়। তো এখন এই এম্বাসির কাছে মানে উত্তর কোরিয়ার এম্বাসির কাছে খাবার নেই, ওষুধ নেই, কিছুই নেই। তো ওরা তখন চিন্তা করে চাইনিজদের সাথে তো আমাদের ভালো সম্পর্ক, আমরা চাইনিজ এম্বাসিতে যাই, ওখানে হয়তো কোনো সাহায্য পাবো। কিন্তু সেখানে কি ওরা জানতে পারে ওরা তো অনেক আগেই চলে গিয়েছে, মানে চাইনিজরা আরো চালাক। তো তখন ওরা সবাই ভয় পেতে থাকে যে আমরা এখন যে কারো টার্গেটে আসতে পারি। আর উত্তর কোরিয়ার যে রাষ্ট্রদূত তার নাম হচ্ছে লি, সে তার পুরো পরিবার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল, কোথায় যাবে বুঝতে পারছিল না, এয়ারপোর্টও বন্ধ। আর তখন ওদের মাথায় একটা কথাই আসে, সেটা হচ্ছে আমাদের পাশেই তো সাউথ কোরিয়ার এম্বাসি রয়েছে। কিন্তু বাকি সাথীরা মানা করে দেয় যে না, সাউথ কোরিয়ার কাছে আমরা কোনোদিনও যাবো না, ওরা আমাদের শত্রু। কিন্তু রাষ্ট্রদূত লি তখন বলে আমার পরিবার আর মহিলাদের কথা চিন্তা করো, আমরা অবশ্যই সাউথ কোরিয়ার এম্বাসিতে যাব। আর তুমি চিন্তা করো কোন দেশ আমাদের কথা চিন্তা করে, তুমি কি মনে করো নর্থ কোরিয়ার সরকার আমাদের কথা চিন্তা করে? মোটেও না, এখনো কোনো সাহায্য পাঠায়নি, এখনো কিচ্ছু করেনি, কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। কোনো দেশের সরকারি কোনো দেশের রাষ্ট্রদূত নিয়ে কোনো চিন্তা
চিন্তা করে না। তো আমাদের যা করার করতে হবে। তো এরপর লি যায় হচ্ছে সাউথ কোরিয়ার এম্বাসিতে এবং ওদের কাছে সাহায্য ভিক্ষা চায়, কিন্তু হ্যানের তখন মনে হয় এটা হয়তো লিদের কোন একটা চাল, মানে বুঝতেই পারছো শত্রু তো ওরা, তো এই জন্য সে মানা করে দেয়। কিন্তু তখন লি বলে তোমার যদি মনে হয় আমাদের চাল তাহলে একটা কাজ করো, শুধুমাত্র আমাদের যে মহিলার বাচ্চাগুলো রয়েছে তাদেরকে নাও, মানুষ হিসেবে অন্তত এতটুকু করো, আমরা মরি তাতে কোনো সমস্যা নেই। আবার এদিকে সাউথ কোরিয়ান রাষ্ট্রদূত হ্যান চিন্তা করতে থাকে ওরা হচ্ছে নর্থ কোরিয়ান আমাদের শত্রু, ওদের যদি ভেতরে আনি তাহলে আমাদের যদি সমস্যা হয়, আমাদের দেশের সরকার যদি জানতে পারে। তখন হ্যানের স্ত্রী আবার বলে তোমার কি মনে হয় আমাদের দেশের সরকার আমাদের নিয়ে যদি এতই চিন্তা করতো আমাদের বাঁচাতে আসতো, আমাদের মিলিটারি আসতো এখানে। আবার এদিকে সাউথ কোরিয়ার কাউন্সিলরও তখন বলে ওদের সাহায্য আমাদের করা উচিত, আর এটা যদি আমরা করি উল্টো আমরা আমাদের দেশকে বলতে পারবো আমরা মানুষত্ব দেখিয়েছি আমাদের শত্রুদের হেল্প করে, এতে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ইমেজ আরো ভালো হবে। তো এরপর তারা গেট খুলে দেয়, সবাই ভেতরে চলে আসে। তো এরপর রাতে তারা একসাথে খেতে বসে, সাউথ কোরিয়ানরা নর্থ কোরিয়ানদের খেতে দেয়, কিন্তু নর্থ কোরিয়ান যে রাষ্ট্রদূত বা নর্থ কোরিয়ান যারা তারা খায় না, তাদের মনে হয় সাউথ কোরিয়ানরা হয়তো এখানে কিছু মিশিয়েছে, কিন্তু মুখে কিছু বলেও না। তো এই জন্য সাউথ কোরিয়ান যে রাষ্ট্রদূত হ্যান সে করে কি আগে একটু খায়, তো এতে সবাই বুঝতে পারে যে না একে কিছু মেশানো নেই, সবাই খেয়ে নেয়। আর তারপর আবার দুই পার্টি যে একসাথে খাচ্ছে গোপনে, এই ছবিটা গোপনে আবার করে কি কাউন্সিলর কন ক্লিক করে রাখে প্রমাণ হিসাবে, যাতে এটা দেখে তারা দুনিয়ার সেম পেতে নিতে পারে। তো যাই হোক এরপর সবাই শুয়ে গেলে কাউন্সিলর কন করে কি নর্থ কোরিয়ার লোকজনের যতজনের পাসপোর্ট ছিল সবার পাসপোর্ট দেখতে থাকে এবং ওদের সবার পাসপোর্টকে নর্থ কোরিয়ান থেকে সাউথ কোরিয়ান বানাতে শুরু করে। আর ওটা কিন্তু ওদের ভালোর জন্য করছিল, মানে কাউন্সিলর যতই যাই বলুক যে আমি দেখানোর জন্য বলছি, আসলে তা না, ও অরিজিনালি চায় যে নর্থ কোরিয়ান মানুষ বাঁচুক, কারণ হাজার হলেও ওরা আমাদেরই অংশ, আমাদেরই ভাই ছিল। আবার তখনই আবার নর্থ কোরিয়ানের যে জং ছিল ও বাইরে গিয়ে দেখতে পায় যে পুলিশরা ওদের গার্ড দিচ্ছিল তারা চলে যাচ্ছে। তো এই কথা বলতে ভেতরে আসে আর ও দেখে তখন যে সাউথ কোরিয়ান কাউন্সিলর পাসপোর্টের সাথে কিছু করছে ওদের পাসপোর্টের সাথে। তো এটা দেখে ও রেগে যায় এবং দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। বাট তখন দুই দেশের রাষ্ট্রদূত এসে ওদেরকে থামায়। আর তখন নর্থ কোরিয়ান যে রাষ্ট্রদূত সে তার কাউন্সিলর জংকে বোঝায় আসলে দক্ষিণ কোরিয়ান কাউন্সিলর কনের জায়গায় যদি আমি থাকতাম আমি হয়তো এটাই করতাম, কারণ আমাদের এখান থেকে জাস্ট বেঁচে ফিরতে হবে, কার কোন নাগরিকত্ব এটা দেখার বিষয় না। তবে তারপরে এই বিষয়ে ওরা একমত হয় না। আর এরপর ওরা প্ল্যান করে যেভাবে হোক কালকে সকাল সকাল এখান থেকে ওরা পালাবে। তবে তারা সরাসরি তো পালাতে পারছে না, কারণ এয়ারপোর্ট তো বন্ধ, আপাতত ওদের কোথাও ব্যাকআপ দরকার। তো এখানে সাউথ কোরিয়ার সাথে ইতালির ভালো সম্পর্ক, তো সাউথ কোরিয়ানরা যাবে হচ্ছে ইতালির এম্বাসিতে, কারণ অলরেডি ইতালির সরকার তাদের বেশ কিছু সৈন্য পাঠিয়ে দিয়েছে তাদের এম্বাসি রক্ষা করার জন্য। আবার নর্থ কোরিয়ার ভালো সম্পর্ক হচ্ছে ইজিপ্টের সাথে বা মিশরের সাথে, তারা যাবে মিশরের এম্বাসির কাছে। তো সূর্য ওঠার আগেই তারা নিজ নিজ রাস্তার দিকে বেরিয়ে পড়ে। তো হ্যানরা যখন ইতালির এম্বাসির ওখানে পৌঁছে যায় ইতালির এম্বাসি রাজি হয়ে যায়, কারণ সাউথ কোরিয়ার সাথে ইতালির রিলেশন অনেক ভালো। কিন্তু তখন সাউথ কোরিয়ান যে রাষ্ট্রদূত হ্যানের কাছে মনে হয় নর্থ কোরিয়ান যারা রয়েছে ওদের অবস্থা কি, ওদের কি মিশর সাহায্য করবে? তো তখন হ্যান বলে যে আমার সাথে নর্থ কোরিয়ান রাষ্ট্রদূত এবং তার ফ্যামিলি রয়েছে, ওদেরকে আপনারা একটু হেল্প করতে পারেন। কিন্তু ইতালির অ্যাম্বাসিডর ওই দায়িত্ব নিতে চায় না এবং তারা বলে ওরা যদি মিশরের অ্যাম্বাসির কাছে যেয়ে থাকে মিশরের অ্যাম্বাসি অবশ্যই ওদের হেল্প করবে। কিন্তু এই কথা শুনে কাউন্সিলর কন বলে যদি না করে তাহলে কি হবে, কিন্তু ইতালির অ্যাম্বাসিডর ডাইরেক্ট বলে দেয় আমরা ওদের নিতে পারবো না। কিন্তু হ্যানের বারবার মনে হচ্ছিল মিশরের অ্যাম্বাসিডর কোনোভাবেই নর্থ কোরিয়াকে হেল্প করবে না, ওদেরকে আমাদেরই বাঁচাতে হবে। মানে বুঝতেই পারছো পাশাপাশি দেশ যতই শত্রুতা থাক বিপদে পড়লে সবাই ভাই ভাই হয়ে যায়, দূরে গিয়ে বিপদে পড়লে ওই শত্রুটাকে আগে বাঁচাতে মনে চায়, মানে শত্রুর কথা হয়তো তোমার বারবার মুখে থাকে, ব্যাপারটা কিন্তু এরকমই। তো হ্যানের তখন মনে হয় যে ওদের বাঁচাতে হবে, আমি কি করতে পারি? তো হ্যান তখন মিথ্যা বলে ওরা নর্থ কোরিয়ান ছিল কিন্তু ওরা এখন সাউথ কোরিয়ান হয়ে গিয়েছে, ওদের পাসপোর্ট এসেছে সাউথ কোরিয়া থেকে, ওরা সাউথ কোরিয়াতেই থাকবে। তো এই কথা শুনে ইতালির অ্যাম্বাসিডর রাজি হয়ে যায়, কারণ কাহিনী আছে ইতালির সাথে যেহেতু নর্থ কোরিয়ার সম্পর্ক ভালো না, তো অ্যাম্বাসিডর মাতব্বরি করে যদি নর্থ কোরিয়াকে হেল্প করে অ্যাম্বাসিডরের তো চাকরি থাকবে না বা রাষ্ট্রদূতের চাকরি থাকবে না। তো হ্যান তখন ইতালিয়ান রাষ্ট্রদূতকে তাদের কিছু গাড়ির চাবি দেওয়ার জন্য অনুরোধ করে, যাতে তারা তাদের বাড়ি থেকে সব জিনিস নিয়ে আবার এখানে ফেরত আসতে পারে। আর ওইদিকে আমরা দেখি সত্যি সত্যি মিশরের অ্যাম্বাসিতে যখন নর্থ কোরিয়ানরা যায় ওদেরকে ডাইরেক্ট সাহায্য করতে মানা করে দেয়। তো এই কারণে ওরা আবার সাউথ কোরিয়ানদের অ্যাম্বাসিতে ফেরত আসে। তো এটা শুনে সাউথ কোরিয়ান রাষ্ট্রদূত হ্যান তো পুরো নিরাশ হয়ে যায় যে আমার মনে হয় ওরা এই সোমালিয়াতেই মারা পড়বে। কিন্তু তখন কাউন্সিলর বলে না ওরা মারা পড়বে কেন, শুনেন আপনারা সবাই বলবেন যে আপনারা সাউথ কোরিয়ান, আপনারা নর্থ কোরিয়ানই নন, আর এই জন্য সেদিন আমি আপনাদের পাসপোর্টে পরিবর্তন করেছিলাম। তো এখন ওদের দুজনের উপর দুজনে খুব বিশ্বাস হয়ে যায়, মানে ভাই ভাইয়ের মতো হয়ে যায়। আর এরপর আমরা দেখি ওরা একসাথে, ওরা যে বর্তমানে সাউথ কোরিয়ান অ্যাম্বাসিতে রয়েছে এখান থেকে তো ইতালিয়ান অ্যাম্বাসিতে যেতে হবে, যেখানে ইতালিয়ান সৈন্যরা আছে আর কি মোটামুটি সেফ, তো ওই পর্যন্ত যেতে হবে। এই জন্য ওরা করে কি গাড়ির উপর যত বইটে আছে, যত মাটির জিনিসপত্র রয়েছে, যত স্টিলের জিনিসপত্র রয়েছে সব লাগাতে থাকে, কারণ রাস্তায় ওদের উপর বিরোধী দল গুলি করবে, পুলিশ গুলি করবে, সবাই গুলি করবে, কিন্তু ওদের যেতে হবে ইতালিয়ান অ্যাম্বাসির ভেতরে। তো যাই হোক 3টা বাজতে বাজতে সবাই রেডি হয়ে যায় এবং 3টা বাজলে সবাই বেরিয়ে যায়। তো যাই হোক মাঝপথে ওরা সোমালিয়ান পুলিশের সামনে পড়ে এবং তাদেরকে পাসপোর্ট দেখায়। আর তারপর হ্যানের মনে হয় তারা যদি গাড়িতে সাদা পতাকা ইউজ করে তাহলে পুলিশরা বুঝবে যে এরা সাধারণ লোক বা শান্তি চায়, আমাদের গুলি করবে না। মানে পরের পোস্টে তারা এভাবে আর কি যাবে, যাতে পরের পোস্টে আর ওই গাড়ি থামিয়ে পাসপোর্ট না দেখাতে হয়। কিন্তু এরই মাঝে একটা ভুল হয়ে যায়, ওরা যখন ওই সাদা পতাকা বের করে তখন কাপড়টা পড়ে যায় নিচে আর লাঠিটা চলে আসে বাইরে। তো এই জন্য পরের পোস্টের যে পুলিশ তারা মনে করে যে এগুলো হচ্ছে বিদ্রোহী দল, এরা গুলি করবে, বন্দুক বের করেছে এবং ওদের উপর প্রচন্ড গুলি করা শুরু করে। তো তখন ওরা গাড়িকে মনে করে সেই লেভেলে ভাগাতে থাকে। তো যদিও উপরের বই তারপর অন্যান্য জিনিসের কারণে ক্ষতি কম
হচ্ছিল গাড়ির, কিন্তু ওরা খুব বাজেভাবে ফেসে গিয়েছিল। মানে কল্পনা করে কি অবস্থা। আর বেশ কিছুক্ষণ পুলিশ তোদের পিছিয়েও নেয়। আর এরপর এর চেয়ে ভয়ানক বিদ্রোহীদের সামনে সেরা পড়ে। বিদ্রোহীরা তো ডাইরেক্ট বোম মারা শুরু করে। আর কয়েকজন তো হ্যানের গাড়ির ওপরে উঠে বসে, কিন্তু সে তারপরেও কোনোভাবে তার লোকজনদেরকে বাঁচায়। তারা ইতালির অ্যাম্বাসিতে এসে পৌঁছে যায়। বাট তখনও নর্থ কোরিয়ার যে গাড়ি সেটা এসে পৌঁছায়নি। কিন্তু ততক্ষণ ওদের পেছে পড়েছেন কিছু বিদ্রোহীরা চলে এসেছে, গুলি চালাতে শুরু করে। আর হ্যান তখন তার হাতে সাদা পতাকা দিয়ে ইতালিয়ানদের কাছে সাহায্য চায়। আর তখন ইতালিয়ানরা গুলি করে বিদ্রোহীদের থামায়। আবার এদিকে নর্থ কোরিয়ানরা অনেক কষ্টে চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত নর্থ কোরিয়ান যে কাউন্সিলর ছিল জং, ও মারা গিয়েছে। ও গুলি খেয়েও বাকি সবাইকে বাঁচিয়ে গিয়েছে। আর এটা দেখে সাউথ কোরিয়ান যে কাউন্সিলর কনর অনেক খারাপ লাগে, কারণ ওরা দুজন মারামারি করেছিল কিন্তু পরে অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আর ওরা একসাথে থেকে বুঝতে পেরেছিল সরকারের জন্য ওদের ভুল বোঝাবুঝি, কিন্তু ওরা দুই মানুষ যদি একসাথে থাকে ওদের মধ্যে কোনো সমস্যা নেই, মানুষ সবই ভালো হয়। তো যাই হোক, তারপর তারা সাদা পতাকা নিয়ে ইতালিয়ান অ্যাম্বাসির দিকে যায় এবং বলে আমরা সাউথ কোরিয়ান। আর ইতালিয়ানরাও তখন ওই বাকি সব বিদ্রোহীদের ওয়ার্নিং দেয় যাতে পিছু হটে যায়, না হলে গুলি করে সব ঝাঁঝরা করে দেবে। মানে একেবারে কড়া পজিশনে রয়েছে ইতালি। তো যাই হোক, এরপর সবাইকে ভেতরে ঢোকানো হয় আর তারপর জংকে সেখানে দাফন করা হয়। আর তারপরের দিন সবাইকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়, কারণ ইতালিয়ান স্পেশাল ফোর্সের কার্গো বিমান এসেছে। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে হ্যানের ওয়াইফ দেখে যে বিদ্রোহীরা পুরো শহর ধ্বংস করে দিয়েছে। যে বাচ্চারা খেলাধুলা করতো সেই বাচ্চারা আজকে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে। ক্ষমতার লোভ কি জঘন্য একটা জিনিস। তো যাই হোক, এরপর সবাইকে প্লেনে বসানো হয় ইতালির কার্গো প্লেনে। আর এখানে নর্থ কোরিয়ার যে রাষ্ট্রদূত, উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হ্যানকে অনেক ধন্যবাদ জানায়, কারণ প্লেন ল্যান্ড হবে কোরিয়াতে। আর সেখানে গিয়ে তাদের নিজ নিজ দেশের ইমেজ ঠিক রাখতে তাদের মোটেও বুঝতে দেওয়া যাবে না যে তারা একে অপরকে হেল্প করেছিল। কারণ সাউথ কোরিয়া যদি জানতে পারে যে তাদের রাষ্ট্রদূত এত মাতব্বি করে নর্থ কোরিয়ারদের হেল্প করেছে, উল্টোর চাকরি থাকবে না। আবার নর্থ কোরিয়া যে এত ডেঞ্জারাস, ওরা যদি জানতে পারে যে সাউথ কোরিয়ানের হেল্প ওরা বেঁচে এসেছে, ওদেরকে তো মেরেই ফেলবে। তো এই জন্য ওরা বিমানের ভেতরেই একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে। মানে একটা ইমোশনাল দৃশ্য ছিল এটা। তো যাই হোক, এরপর নিচে নামার পালা। আর এখানে রিসিভ করার জন্য দুই দেশ থেকেই লোক এসেছে, সাউথ কোরিয়াও থেকে এসেছে, নর্থ কোরিয়াও থেকে এসেছে। তো ওদের রাস্তা আলাদা হবে এবং এমন একটা ভাব করতে হবে কেউ কাউকে চেনেই না। কিন্তু এখানে যে 17 জন বেঁচে এসেছে তারা সবাই জানতো যে শত্রুতা নয়, তাদের একতাই তাদের এখানে বাঁচিয়ে নিয়ে এসেছে। কারণ সাউথ কোরিয়ান রাষ্ট্রদূত হ্যান যদি নর্থ কোরিয়ার ওই পরিবারকে বাঁচিয়ে নিয়ে না আসতো তাহলে তারা বেঁচেই থাকতো না। আর সে এখানে অন্য কোনো কিছু স্বার্থ না দেখে শুধুমাত্র মানবিকতাটা আগে দেখেছে। তো যাই হোক, এরপর দুই দেশের মানুষ যার যার বাসে করে যায়। আর এখানেই এই অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়।